আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আমরা নেক্সট ক্লাসে কোন পর্যন্ত পড়ছিলাম? আমরা নেক্সট ক্লাসে পড়ছিলাম হচ্ছে আমাদের ও আমরা হচ্ছে ভিরিয়ন, ভিরিয়েটস এবং প্রিয়ন্স, এই তিনটা সম্পর্কে পড়ছিলাম, তাই তো? আচ্ছা, সো আমরা যদি এই তিনটার একটু সামারি করি, হোয়াট ইজ ভিরিয়ন, ভিরিয়েটস এন্ড প্রিয়ন্স? কলমটা কাজ করতেছে না। আরেকটা কলম মধ্যে হচ্ছে যেটা এটা কাজ করতেছে না। Wait. আচ্ছা, দেখো আমরা এখানে তিনটা জিনিস বিষয়ে পড়বো। একটা হচ্ছে আমাদের ভিরিয়ন, তারপর হচ্ছে ভিরিয়েটস, দেন হচ্ছে প্রিয়ন্স। ঠিক আছে? ভিরিয়নে আমরা কি পড়ছিলাম মনে আছে? ভিরিয়নে আমরা পড়ছিলাম এখানে সবকিছুই থাকবে। একটা ভাইরাসের মধ্যে জেনারেলি কোন দুইটা জিনিস থাকে বলো তো? একটা ভাইরাসের মধ্যে জেনারেলি দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের আরএনএ বা ডিএনএ, মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, এবং আরো একটা জিনিস থাকে, ওই আরো একটা জিনিস হচ্ছে প্রোটিন। ঠিক আছে? এটা হচ্ছে একটা ভাইরাসের গঠন। তো ভাইরাসের গঠনের মধ্যে যেই দুইটা জিনিস থাকে, ওই দুইটা জিনিসই থাকবে, যার মধ্যে সেই হচ্ছে ভিরিয়ন। মানে ভিরিয়ন হচ্ছে সম্পূর্ণ ভাইরাস। ভিরিয়েটস কি বলছিলাম? ভিরিয়েটসে ভিরিয়েটসে হচ্ছে প্রোটিন থাকবে না, শুধুমাত্র আরএনএ থাকবে। ভিরিয়েটসে প্রোটিন থাকবে না, শুধুমাত্র আরএনএ থাকবে। আর প্রিয়ন্সে আমরা উল্টাটা পড়ছিলাম, যে এখানে নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ থাকবে না, শুধুমাত্র কি থাকবে? শুধুমাত্র প্রোটিন থাকবে। এটা আমরা আগের ক্লাসেই পড়ছিলাম। এখন আমরা শুরু করব ভাইরাসের গঠন, চলো। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ভাইরাসের গঠন। আচ্ছা, আমরা পড়বো হচ্ছে টব্যাকো মোজাইক ভাইরাস। এটা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? লেস ইম্পর্টেন্ট। টব্যাকো মোজাইক ভাইরাসটা একদমই কম ইম্পর্টেন্ট। তো এখান থেকে জাস্ট এটা পড়তে পারো, এখান থেকে আসলে পড়ার মতো তেমন কিছুই আমি দেখি না। আচ্ছা, এখানে প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামাইনো অ্যাসিড থাকে। জাস্ট এই লাইনটা একটু মার্ক মার্ক করতে পারো যে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে। 158টা, ঠিক আছে? 158টা অ্যামাইনো অ্যাসিড থাকে, জাস্ট এইটা মার্ক করো, আর কিছু পড়া লাগবে না। দেন আসো ফাজ। আচ্ছা, ফার্স্ট মানে কি? ফার্স্ট মানে হচ্ছে ইট বা ভক্ষণ করা। ঠিক আছে? ফাজ যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, তাদেরকে আমাদের বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। ঠিক আছে? যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়, তাদেরকে বলা হইতেছে ব্যাকটেরিওফাজ। আচ্ছা, ব্যাকটেরিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়ার উপর আক্রমণ করবে, এবং ফাজ মানে কি? ফাজ মানে হচ্ছে ভক্ষণ করা, আক্রমণ করা, খাওয়া। তো ব্যাকটেরিওফাজ ভাইরাস মানে কি? যেসব ভাইরাস ব্যাকটেরিয়ার উপর আক্রমণ করে, ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, নষ্ট করে ফেলবে, ঠিক আছে, বা ধ্বংস করে ফেলবে, তাদের কি বলা হইতেছে? ব্যাকটেরিওফাজ ভাইরাস। তাদেরকে বলা হইতেছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। ওকে? যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে এবং ধ্বংস করবে, তাদেরকে বলা হচ্ছে ব্যাকটেরিওফাজ ভাইরাস। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে টি টু ভাইরাসের গঠন। হ্যাঁ, টি টু ব্যাকটেরিওফাজের গঠন। মানে টি টু ভাইরাস একটা ভাইরাস, যেটা কিনা এক ধরনের ব্যাকটেরিওফাজ। তো আমরা এখন টি টু ব্যাকটেরিওফাজের গঠন পড়বো। ঠিক আছে? গঠন। এবং এই যে টি টু ব্যাকটেরিওফাজের গঠন, এটা হচ্ছে সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমাদের
ওকে, আমরা এখন দেখি টি2 ব্যাকটেরিওফাজের গঠন। চলো। আচ্ছা, দেখো টি2 ব্যাকটেরিওফাজের গঠন। হ্যাঁ, টি2 ভাইরাসকে দুইটা ভাগে ভাগ করা যায়। কয় ভাগ? টি2 ভাইরাসকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা যায়? টি2 ভাইরাসকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, আচ্ছা, একটা হচ্ছে মাথা এবং আরেকটা হচ্ছে লেজ। ঠিক আছে, একটা হচ্ছে মাথা এবং আরেকটা হচ্ছে লেজ। সো টি2 ব্যাকটেরিওফাজকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের মাথা এবং আরেকটা হচ্ছে লেজ। ঠিক আছে, আচ্ছা। এবং তাহলে আমরা দুইটা জিনিস নিয়ে পড়বো। প্রথম মাথা নিয়ে পড়বো। মাথা আমাদের যখন পড়া শেষ হয়ে যাবে তখন আমরা শুরু করব হচ্ছে আমাদের লেজ। ঠিক আছে, সো চলো, আমরা যখন সিকিউ লিখবো এক্সামের সময় তখন এইভাবেই লিখবো। প্রথম মাথার বর্ণনা দিব, পরে হচ্ছে লেজ লিখে লেজের বর্ণনা দেব। খুবই ইজি ব্যাপার। ঠিক আছে, দেখো মাথা। মাথা কেমন? মাথা হচ্ছে ষড়ভুজাকৃতির। হ্যাঁ, মানে ষড়ভুজ, মানে ষড়ভুজ তো বুঝ হয়েছে, ষড়ভুজ। এক দুই, এরকম যাদের আকৃতি থাকে তাদেরকে বলা হইতেছে ষড়ভুজ। সো আমরা চিত্র পরে দেখতেছি, আমরা আগে একটু ব্যাখ্যাটা পড়ে নিই। মাথা হচ্ছে ষড়ভুজাকৃতির প্রিজমের ন্যায়। ঠিক আছে, প্রিজমের মতো। এবং মাথাটা কি দিয়ে গঠিত? প্রোটিন অণু দ্বারা তৈরি। হ্যাঁ, মাথা প্রোটিন অণু দ্বারা তৈরি। তারপর দেখো মাথার ভিতর কি থাকে? মাথার ভিতরে দ্বিসূত্রক ডিএনএ অণু থাকে। এইটা মনে রাখা ইম্পর্টেন্ট। দেখছো এই যে এখানে আমি যদি একটু আইডেন্টিফাই করি, দেখো এই যে আমাদের এই পর্যন্ত হচ্ছে মাথা। ঠিক আছে, এই যে এই অংশটুকু হচ্ছে মাথা, এই অংশটুকু হচ্ছে মাথা এবং বাকি অংশটুকু, ঠিক আছে, এই যে আমাদের বাকি অংশটুকু হচ্ছে লেজ। তো লম্বা অংশটা লেজ এবং আমরা যে ষড়ভুজাকৃতির অংশটা দেখতেছি এটা হচ্ছে আমাদের মাথা। ঠিক আছে, ষড়ভুজাকৃতির অংশটা হচ্ছে আমাদের মাথা। তো দেখো মাথার ভিতর কিন্তু ডিএনএ আছে, দেখতেছো এই যে মাথার ভিতর এই যে পেঁচানো যে ডিএনএটা। ঠিক আছে, মাথার ভিতর এরকম একটা ডিএনএ আঁকতে হবে। তো এটাই আর কি ওইখানে লিখলো যে মাথার মধ্যে দ্বিসূত্রক। দেখো তো ডিএনএটা কয় সূত্রক? ডিএনএটা অবশ্যই দ্বিসূত্রক। তো মাথার মধ্যে দ্বিসূত্রক ডিএনএ আছে, এটাই এখানে লিখছে। ঠিক আছে, মাথার মধ্যে কেমন ডিএনএ আছে? মাথার মধ্যে হচ্ছে আমাদের দ্বিসূত্রক ডিএনএ আছে। শেষ একটা ইনফরমেশন পড়লাম। তো আমরা দুইটা ইনফরমেশন পড়লাম। মাথা কেমন? ষড়ভুজাকৃতির প্রিজমের ন্যায়। 2 নম্বরে আমরা পড়লাম মাথার ভিতরে দ্বিসূত্রক ডিএনএ অণু পেঁচানো অবস্থায় থাকে। আচ্ছা, দেন এখানে কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? এখানে হচ্ছে আমাদের 60 জোড়া। ঠিক আছে, 60 জোড়া নিউক্লিওটাইড থাকে। হ্যাঁ, আমাদের মাথার মধ্যে বা ডিএনএ তে কয় জোড়া নিউক্লিওটাইড থাকে? 60 জোড়া নিউক্লিওটাইড থাকে। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আবার যদি সৃজনশীল আসে যে টি2 ব্যাকটেরিয়ার গঠন লিখো, তখন এই লাইনগুলো লিখতে হবে। 60 জোড়া নিউক্লিওটাইড থাকে এবং কয়টা জিন থাকে? 150টা জিন থাকে। শেষ, এইটুকুই। তো আমরা কি কি ইনফরমেশন পড়লাম আমরা একটু চলো রিক্যাপ করি। আমরা মাথা থেকে কি কি ইনফরমেশন পড়লাম? মাথা থেকে আমরা পড়ছি মাথা হচ্ছে, 1 নাম্বারেই পড়লাম, মাথা হচ্ছে ষড়ভুজাকৃতির। ঠিক আছে, মাথাটা কেমন? মাথাটা হচ্ছে আমাদের ষড়ভুজাকৃতির। আচ্ছা, দেন 2 নাম্বারে, 2 নাম্বারে আমরা পড়লাম হচ্ছে মাথায় দ্বিসূত্রক ডিএনএ থাকে। মাথায় কেমন ডিএনএ থাকে? দ্বিসূত্রক ডিএনএ থাকে। দেন আমরা পড়বো কয় জোড়া নিউক্লিওটাইড থাকে। এখানে আমাদের ডিএনএ তে 60 জোড়া সরি, 60,000 জোড়া, আমি মনে হয় 60 জোড়া বলতেছিলাম, 60,000 জোড়া নিউক্লিওটাইড থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইনফরমেশন। এবং 4 নাম্বার ইনফরমেশনে আমরা পড়লাম এখানে আমাদের 150টা জিন থাকে। ঠিক আছে, 150টা জিন থাকে। আচ্ছা, এটাও একটু পড়তে পারো যদি একটু বড় করে সিকিউ লিখতে চাও, নট ফর এমসিকিউ। মাথার অধিকাংশ স্থানই ফাঁকা। হ্যাঁ, মাথার মধ্যে অধিকাংশ স্থানই কেমন? ফাঁকা, মানে সৃজনশীলের জন্য। এই লাইনটা তো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, দেন আসি আমরা লেজে। আমাদের মাথা পড়া শেষ, এখন আমরা পড়বো লেজ। আচ্ছা দেখো, মাথার পিছনে সরু অংশটার নাম হচ্ছে লেজ। হ্যাঁ, আমরা লেজ এখানে দেখছিলাম এই যে মাথার পিছনে সরু যে অংশটা থাকে তার নামই হচ্ছে আমাদের লেজ। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো আমাদের আহ এখন আমরা পড়বো লেজের। লেজ থেকে আমরা কি কি ইনফরমেশন পড়বো? দেখো, লেজের প্রধান অংশটি একটি ফাঁপা মতো। লেজের প্রধান অংশটি কিসের মতো বলতো? লেজের প্রধান অংশটি হচ্ছে আমাদের ফাঁপা নলের মতো। বুঝছো? আচ্ছা, এই একটা ইনফরমেশন পড়লাম। 2 নাম্বার ইনফরমেশনে পড়বো লেজের মধ্যে কোনো ডিএনএ নেই।
ঠিক আছে, লেজের মধ্যে কোনো ডিএনএ নেই। সো দেখতেই পাচ্ছ ডিএনএটা কিন্তু ছিল মাথার মধ্যে, লেজের মধ্যে কি কোনো এরকম ডিএনএ আছে? লেজের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ডিএনএ নাই, ডিএনএটা ছিল মাথার মধ্যে। আচ্ছা, দেন এর নিচের দিকে একটি বেস প্লেট, নিচের দিকে কি আছে? নিচের দিকে একটি বেস প্লেট আছে, ঠিক আছে, একটি বেস প্লেট, এবং একটি বেস প্লেট কাটার মতো কয়েকটি স্পাইক এবং 6টি স্পর্শক তন্তু থাকে। হ্যাঁ, তো আমাদের এখানে কি কি আছে দেখো, নিচের দিকে একটি বেস প্লেট, বেস প্লেট কোনটা? এই যে দেখো আমি মার্ক করতেছি, এই যে এটা হচ্ছে আমাদের বেস প্লেট, ঠিক আছে, এটা বেস প্লেট। এটা দুই চিত্র, আসলে যে কোনো একটা চিত্র আঁকলেই হয়, ঠিক আছে, তোমরা এই চিত্রটা আঁকবা, দুইটা পারলে ঠিক আছে। এই যে এখানে বেস প্লেট কোনটা? এই যে এটা হচ্ছে বেস প্লেট, এই যে এই যে আমি লাল কালি দিয়ে মার্ক করতেছি, এই যে লাল কালি দিয়ে যে মার্ক করলাম, এইটা হচ্ছে আমাদের বেস প্লেট, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেস প্লেট। আচ্ছা, দেন দেন কি বলো, আমাদের কাটার মতো কয়েকটি স্পাইক এবং 6টি স্পর্শক তন্তু আছে। আচ্ছা, দেন তাহলে স্পাইক গুলা কোনগুলা দেখো তো। স্পাইক গুলা হচ্ছে এই যে কাটার মতো যে স্পাইক, এই যে, ঠিক আছে, এই যে আমি কাটা এখানে স্পাইক, এই একটা স্পাইক, এই একটা স্পাইক, আমি যদি একটু মুছে দিই, এই যে কার মতো, এই যে এইগুলা, ঠিক আছে, এই যে এগুলো হচ্ছে স্পাইক, এগুলো হচ্ছে স্পাইক, ঠিক আছে। এবং কয়টা স্পর্শক তন্তু আছে? 6টা। কয়টা স্পর্শক তন্তু আছে বলতো? আমাদের স্পর্শক তন্তু আছে হচ্ছে 6টা। স্পর্শক তন্তু আছে হচ্ছে আমাদের 6টা। তো দেখো এই যে 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, এই 6টা হচ্ছে আমাদের স্পর্শক তন্তু। আচ্ছা, তো আমরা ডান পাশের চিত্রটা আঁকবো, মোটামুটি এগুলা লিখলেই আসলে হয়। হ্যাঁ, এবং লেজে কলার আছে, ঠিক আছে, এই যে লেজে একটি কলার আছে, এটা মার্ক করতে পারো। ঠিক আছে, লেজে কি আছে বলো তো? লেজে একটি কলার আছে, ঠিক আছে, এই যে কলারের যদি চিত্র দেখো, এই যে কলার, ঠিক আছে, এই যে কলারের চিত্র দিল, এটা হচ্ছে আমাদের একটা আহ, আহ, এটা আমাদের লেজের মধ্যে একটা গঠন। তো লেজ থেকে তাহলে আমরা কি কি ইনফরমেশন পড়লাম? লেজ থেকে আমরা পড়লাম হচ্ছে কিনা আমাদের 1 নম্বরে পড়লাম মাথার পিছনে সরু অংশটির নাম হচ্ছে লেজ। তারপরে আমরা 2 নম্বরে পড়লাম হচ্ছে কলার আছে। তারপর হচ্ছে আমরা 3 নম্বরে আমরা পড়লাম প্রধান অংশটি ফাঁপা নলের মতো। 4 নম্বর ইনফরমেশন পড়লাম হচ্ছে লেজের ভিতরে কোনো ধরনের ডিএনএ নেই। 5 নম্বর ইনফরমেশন হচ্ছে নিচের যে অংশগুলো, যেখানে একটা বেস প্লেট থাকে, 3টা কাটার মতো স্পাইক থাকে এবং 6টা স্পর্শক তন্তু থাকে, শেষ। ঠিক আছে, এবং চিত্রটা যদি আঁকতে চাও, চিত্রটা আঁকা একদমই সহজ, আমি একটু যদি এঁকে দেখাই, দেখো, ঠিক আছে, এই যে প্রথম একটা কিছুই না, প্রথম একটা ষড়ভুজ আঁকবা। একটু ছোট করে। হ্যাঁ, এখন আমরা একটু দেখি চিত্রটা কিভাবে কিভাবে আঁকতে হয়। প্রথম একটা ষড়ভুজ আঁকতে হবে এরকম। হ্যাঁ, এটা কি আঁকলাম? এটা হচ্ছে ষড়ভুজ আঁকলাম, ঠিক আছে। এটা তুমি ডাবল লেয়ার দিতে পারো, আমি সিঙ্গেল লেয়ারই দিলাম, ঠিক আছে, চাইলে এরকম ডাবল লেয়ার দিয়ে দিতে পারো, যেরকম ডাবল লেয়ার। আচ্ছা, দেন হচ্ছে আমরা লেজ আঁকবো, এই যে লেজ। দেন হচ্ছে আমরা বেস প্লেট আঁকবো, এই হচ্ছে বেস প্লেট। বেস প্লেটে 3টা কাটা থাকে, মনে আছে? কাটার মতো স্পাইক, যে কাটার মতো স্পাইক দিলাম। দেন কয়টা স্পর্শক তন্তু ছিল? স্পর্শক তন্তু ছিল হচ্ছে 6টা, এই যে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 6টা স্পর্শক তন্তু দিলাম। দেন হচ্ছে আমাদের মাথার ভিতর ডিএনএ থাকে না, ডাবল সূত্রক ডিএনএ, এই আঁকলাম আমরা হচ্ছে ডাবল সূত্রক ডিএনএ, এই ডাবল সূত্রক ডিএনএ আঁকলাম, এবং এখানে একটা কলার থাকে, লেজের মধ্যে আরেকটা কি থাকে? কলার, তাই না? আচ্ছা, টি2 ভাইরাসের এই গঠনটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া গঠনের চিত্র দুইটা আঁকালে সমস্যা হবে? আরে না না, দুইটা যদি আঁকতে পারো খুবই বেটার, ঠিক আছে, বাট যদি টাইম না থাকে বা আহ, ভাবো যে ওরকম টাইম নাই বা হচ্ছে অত কষ্ট করবে না, তাইলে ডান পাশেরটা আঁকা ইজি, বাট দুইটা যদি আঁকতে পারো ফার বেটার, ঠিক আছে, দুইটা আঁকতে পারলে খুবই ভালো। আর ভাই এই যে টিটো, এই যে ভাইরাসের ক্ষেত্রে এই যে দৈর্ঘ্য প্রস্থ এটা পড়তে হবে না? আরে না না না, আমরা কখনো পড়িনি, ঠিক আছে, এটা আমাদের কখনো এইচএসসি তেও লাগে নাই, মেডিকেল অ্যাডমিশন টেস্টেও লাগে নাই, সো চিল, এটা এইসব দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্থ এসব লাগবে না। যদি কোনো এরকম তো কয়েকটা অফ টপিক কোয়েশ্চেন আসলে পাওয়া যায়, সাপোজ কলেজের কোয়েশ্চেনে পাইতে পারে এরকম উল্টাপাল্টা কোয়েশ্চেন, বাট দ্যাটস নট নেসেসারি, ঠিক আছে, ইম্পর্টেন্ট না। মানে হচ্ছে সাপোজ 100 সালের মধ্যে একবার কোয়েশ্চেন আসতে পারে, মানে খুবই লেস ইম্পর্টেন্ট।
আমরা এইসব বায়োলজির ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, সাল, ডায়ামিটার, মাপ, যোগ, মেজারমেন্ট, এইসব এইসব ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমরা দেখি হচ্ছে কোভিড-19 সৃষ্টিকারী করোনা কলেজের ভাইরাস। পরীক্ষা ঠিক দেয়। হ্যাঁ, কলেজের পরীক্ষায়, কলেজের পরীক্ষায় কলেজের পরীক্ষায় দৈর্ঘ্য প্রস্থ ঠিকই দেয়। পুরো ভুয়া কথা, ঠিক আছে? আমরাও পড়ছি, মানে আমাদের আমাদের যে পড়ছে আদম যে ক্যান্টনমেন্ট কলেজ, এখানে কখনোই এইসব উল্টাপাল্টা কোয়েশ্চেন করায়নি, ঠিক আছে? মানে এখানে মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই করতো, যেগুলো হচ্ছে ভাই তুমি ডিপ থেকে দিবা, ঠিক আছে? মানে হচ্ছে বইয়ের ডিপ থেকে কোয়েশ্চেন করতে পারো, বাট ওই কোয়েশ্চেনটা যাতে হচ্ছে করার মতো কোয়েশ্চেন হয়, বা একটা পারার মতো কোয়েশ্চেন হয়, বা হচ্ছে সাপোজ যেটা হচ্ছে মানে তুমি যদি কোয়েশ্চেন হার্ড করতে চাও করতেই পারো, বাট হার্ড করার মধ্যেও আছে যে এটা ইম্পর্টেন্ট, এটা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এইসব মানে আমি আমার একদম সোজা কথা থাকবে, আমি আজ পর্যন্ত মানে আমি যেগুলো হচ্ছে আমার স্টুডেন্ট লাইফে পড়ি নাই, অবশ্যই তোমাদের ওগুলা পড়ার জন্য আমি সাজেস্ট করবো না যে আমি পড়ি নাই, ওদের পড়াই, সব পড়াই দিই, যে তাহলে দাও যা যা মানে পরীক্ষায় আসবে সবই পারবে নট, না, আমি যেগুলো পড়ি নাই ওগুলো কখনোই হচ্ছে তোমাদের পড়ার জন্য আমি এই সাজেশন দিব না, ঠিক আছে? আমি আমি যেগুলো পড়ছি আমার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য ওগুলাই পড়াবো, এবং ইনশাল্লাহ ওগুলা মানে ওগুলা যদি ভালো করে পড়তে পারো দ্যাটস এনাফ। কারণ দেখো তোমাদের কিন্তু শর্ট সিলেবাস না, তোমাদের ফুল সিলেবাস, এবং ফুল সিলেবাসের মধ্যে এত এত ইনফরমেশন, এত মানে দৈর্ঘ্য প্রস্থ যদি পড়তেই চাও, কোটি কোটি দৈর্ঘ্য প্রস্থ আছে, সাল আছে, ঠিক আছে? তো ওগুলা পড়ে শুধু শুধু মাথা তোমার হচ্ছে জ্যাম করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ঠিক আছে এখন ভাই। আমরা হ্যাঁ হ্যাঁ, এখন আমরা দেখি কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস, ঠিক আছে? আচ্ছা, কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস, আমরা করোনা ভাইরাস আগে যদি ইম্পর্টেন্ট থাকতো, এখন ওরকম আসে না। সো জাস্ট দুইটা জিনিস পড়বো, এটা হচ্ছে একটা বৃহৎ ভাইরাস, এবং এটা হচ্ছে মুকুটের মতো দেখতে, ঠিক আছে? কোভিড-19 সৃষ্টিকারী করোনা ভাইরাস, আহ এটা হচ্ছে কিসের মতো দেখতে? মুকুটের মতো দেখতে, এবং এটা হচ্ছে একটা বৃহৎ ভাইরাস, মানে বড় ভাইরাস, ঠিক আছে? এই দুইটাই পড়ো। আচ্ছা, এখন একটু এখানে আসো, এই বক্সটা কি তোমাদের বইয়ে আছে? এন্ডেমিক, এপিডেমিক এন্ড প্যান্ডেমিক। তো ভাইয়া, আচ্ছা, তো আমরা দেখি প্রথম এন্ডেমিক, ঠিক আছে? এন্ডেমিক মানে কি? এন্ডেমিক মানে হচ্ছে সংকীর্ণ অঞ্চল, মানে হচ্ছে ছোট অঞ্চল, ছোট অঞ্চল বা জনসংখ্যার মধ্যে পাওয়া যাবে, এটাকে বলা হয় এন্ডেমিক। হ্যাঁ, এক্সাম্পল দরকার নাই। দেন পড়ি আমরা এপিডেমিক। এপিডেমিক মানে হচ্ছে বেশ বিস্তৃত অঞ্চল জুড়ে, মানে মোটামুটি বড় অঞ্চল জুড়ে, হ্যাঁ, মোটামুটি বড় অঞ্চল জুড়ে এই রোগটা ছড়িয়ে পড়বে। আহ যদি ছোট অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে সেটাকে বলা হয় সংকীর্ণ অঞ্চল, মানে ছোট অঞ্চল জুড়ে বা ছোট জনসংখ্যার মধ্যে পাওয়া যায়, সেটাকে বলা হইতেছে এন্ডেমিক। বিস্তৃত অঞ্চল বা মোটামুটি বড় অঞ্চল জুড়ে জুড়ে যদি ওই রোগটি চারদিকে ছড়িয়ে পড়ে, তাহলে সেটাকে আমরা বলতেছি এপিডেমিক। এন্ডেমিক, এপিডেমিক। এবং যেটা কিনা পুরা বিশ্বে সারা ইউনিভার্স বা পুরা বিশ্বে বা ওয়ার্ল্ডে, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সেটাকে বলা হয়েছে প্যান্ডেমিক। আমরা খুব ভালোভাবে একটা প্যান্ডেমিক ভাইরাসের সাথে জড়িত, সেটা হচ্ছে কোভিড-19। হ্যাঁ, কারণ মনে আছে করোনা ভাইরাসকে বলা হয়তো প্যান্ডেমিক, তো এটা মনে রাখতে হবে। ছোট অঞ্চল এপিডেমিক, সরি, এন্ডেমিক, ছোট অঞ্চল এন্ডেমিক, মোটামুটি বড় অঞ্চল এপিডেমিক, অনেক বড় মানে পুরো পৃথিবীতে যেই রোগটা ছড়িয়ে পড়বে, ঠিক আছে, ওইটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক। প্যান্ডেমিকের উদাহরণ কি? কোভিড-19। এপিডেমিকের উদাহরণটাও পড়তে পারো ইবোলা ভাইরাস, ঠিক আছে? এপিডেমিক মানে যেটা জাস্ট একটা নির্দিষ্ট আহ, মোটা ধরো একটা দেশের মধ্যে পাওয়া যাবে, ঠিক আছে, মানে মোটামুটি একটু বড় অঞ্চল। তো এটাকে আমরা বলছি, দেখো পশ্চিম আফ্রিকা, মানে জাস্ট এটা পশ্চিম আফ্রিকাতেই পাওয়া যাবে, এটাকে বলা হইতেছে ইবোলা ভাইরাস। তো কোশ্চেন সাপোজ এইভাবে আসতে পারে, কোভিড-19 এটা কি এন্ডেমিক, এপিডেমিক না প্যান্ডেমিক? কোভিড-19 প্যান্ডেমিক অ্যান্সার। দেন হচ্ছে ইবোলা ভাইরাস, এটা কি? এটা হচ্ছে এপিডেমিক। দেন এভাবেও কোয়েশ্চেন আসতে পারে, সাপোজ বিশ্বের মধ্যে যদি কোনো রোগ ছড়িয়ে পড়ে, সেটাকে কি বলা হইতেছে? এন্ডেমিক, এপিডেমিক না প্যান্ডেমিক? অ্যান্সার হচ্ছে প্যান্ডেমিক। আচ্ছা, এখন আমরা পড়বো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এবং এটা কিন্তু সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, হ্যাঁ, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি, এটা সিকিউতে আসে। হ্যাঁ, বিশেষ করে আমাদের আহ আচ্ছা দেখো, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি মানে কি? মানে ভাইরাসের বংশ বৃদ্ধি। ভাইরাসকে আসলে, ভাইরাস তো একটা জড় বস্তু বলা যায়, আবার জীব, এই জন্য ভাইরাসের বংশ বৃদ্ধি না বলে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি আর কি বলা হয়, ঠিক আছে? তো ভাইরাসের সংখ্যা বৃদ্ধি দুই ভাবে হয়ে থাকে। কয় ভাবে হয়ে থাকে? দুই ভাবে। একটা হচ্ছে আমাদের লাইটিক চক্র, হ্যাঁ, লাইটিক চক্র। আরেকটা হচ্ছে আমাদের লাইসোজেনিক চক্র। একটা হচ্ছে আমাদের লাইটিক চক্র, ঠিক আছে, একটা হচ্ছে আমাদের লাইটিক চক্র, আরেকটা আমাদের লাইসোজেনিক চক্র। একটা লাইটিক চক্র আর একটা লাইসোজেনিক চক্র, ঠিক আছে? সো
আহ এই দুইটা চক্রের মাধ্যমে এই দুইটা চক্রের মাধ্যমে হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ঘটে। লাইটিক চক্রের আরেকটা নাম আছে, সেটাকে বলা হয় ভাইরুলেন্ট চক্র, এবং লাইসোজেনিক চক্রের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে টেম্পারেট দশা। টেম্পারেট দশা, ঠিক আছে। আচ্ছা, টি সিরিজ যুক্ত। হুম, আচ্ছা, আমরা শুরু করি হচ্ছে আমাদের লাইটিক চক্র থেকে। হ্যাঁ, আমরা শুরু করি আমাদের লাইটিক চক্র থেকে। মনে রাখবা, সিকিউর জন্য এই লাইটিক চক্রটাই বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে বড় করে সিকিউ লেখা আছে। সো আমরা পড়ছি তো ভাইরাস সংখ্যা বৃদ্ধির জন্য দুইটা চক্র, একটা হচ্ছে লাইটিক চক্র আর একটা লাইসোজেনিক চক্র। সো এই দুইটার মধ্যে আবার সৃজনশীলের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট? অফকোর্স লাইটিক চক্র, ঠিক আছে। এই লাইটিক চক্রটা আমাদের সৃজনশীলের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো আমরা শুরু করব এখন লাইটিক চক্র। আচ্ছা, দেখো, লাইটিক চক্রের ডেফিনেশনে বলা হয়েছে যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস, ফাজ মানে ব্যাকটেরিওফাজ, বুঝছো? ওই যে যেই ভাইরাস গুলো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে বলা হয় ফাজ ভাইরাস। মানে ব্যাকটেরিওফাজ ভাইরাসকেই সংক্ষেপে ফাজ ভাইরাস বলা হয়, বুঝছো? আচ্ছা, যে প্রক্রিয়ায় ফাজ ভাইরাস পোষক ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে, সংখ্যা বৃদ্ধি সম্পন্ন করে, এবং অপত্য ভাইরাসগুলো পোষক দেহের বিদারণ ঘটিয়ে নির্গত হয়। এক নাম্বার ইনফরমেশন, যেটা হচ্ছে পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করবে, ঠিক আছে। মানে ওই ভাইরাস গুলা এক নম্বরে পোষক ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করবে। আচ্ছা, দুই নম্বরে কি হবে? দুই নম্বরে হচ্ছে ভাইরাস গুলা নিজেদের সংখ্যা বৃদ্ধি করবে, ঠিক আছে। তিন নম্বরে কি হবে? ভাইরাস গুলা, ওই যে নতুন নতুন ভাইরাস সৃষ্টি হয়েছে না সংখ্যা বৃদ্ধির ফলে, ওই ভাইরাস গুলা পোষক দেহের বিদারণ ঘটিয়ে বাইরে নির্গত হবে, ঠিক আছে। আমরা যদি একটু চিত্রটা দেখি, খেয়াল করি, ঠিক আছে। দেখো, এই ভাইরাস আর এই এই যে আমাদের এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। আমি যদি একটু শর্টলি আলোচনা করি, এখানে কি হইতেছে? ভাইরাসটা প্রথম ব্যাকটেরিয়ার আক্রমণ করলো, ঠিক আছে। ভাইরাসটা এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো। এই যে এটা হচ্ছে আমাদের ভাইরাস এবং এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। সো ভাইরাসটা প্রথম ব্যাকটেরিয়াকে আক্রমণ করলো। দেন কি হলো? দেন হচ্ছে আমাদের, দেখো, ওই যে ডিএনএটা, জাস্ট ডিএনএটা প্রবেশ করবে, ঠিক আছে। টি টু ভাইরাসের বা টি টু ব্যাকটেরিওফাজ বা টি টু ভাইরাসের জাস্ট ডিএনএটা ভিতরে প্রবেশ করতে পারবে, আর কিছু করবে না। দেন কি হবে? দেন হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর জাস্ট আগে চিত্রটা আগে দেখানো ঠিক হচ্ছে না, মানে আগে আমি ব্যাখ্যা করে আসবো, এখানে জাস্ট দেখাচ্ছি যে তারপর দেখো কি হইলো। তারপর অনেকগুলো ভাইরাস তৈরি হইলো, লাস্টে দেখা গেলো অনেকগুলো ভাইরাস তৈরি হইলো, মানে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয়েছে। দেন কি হইলো? ভাইরাসটা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিদীর্ণ করে বাইরে বের হয়ে গেছে, ঠিক আছে। ভাইরাসগুলা ব্যাকটেরিয়ার কোষ ফাটিয়ে বাইরে বের হয়ে গেছে। সো তাহলে আশা করি ডেফিনেশন বা সংজ্ঞাটা বুঝতে পারছো, ঠিক আছে। যে এক নম্বরে কি হয়? পোষক ব্যাকটেরিয়াকে, মানে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে বা কোষে প্রবেশ করবে, এক নাম্বার ইনফরমেশন। দুই নাম্বার ইনফরমেশন কি? এরা সংখ্যা বৃদ্ধি করবে, মানে ভাইরাস গুলা সংখ্যা বৃদ্ধি হবে, একটা থেকে মনে করো 10টার মতো ভাইরাস তৈরি হবে। দেন তিন নাম্বারে কি হবে? তিন নাম্বারে হচ্ছে অপত্য ভাইরাস, মানে নতুন যে ভাইরাস গুলো সৃষ্টি হইলো সেটা পোষক দেহ মানে ব্যাকটেরিয়ার বিদারণ ঘটিয়ে, মানে ব্যাকটেরিয়াকে ফাটিয়ে, হ্যাঁ, বাইরে নির্গত হবে। এটা কি বলা হচ্ছে? লাইটিক চক্র বা বিগলনকারী চক্র। হ্যাঁ, সো আমরা চলো ধাপ দেখি আমাদের এটা কিভাবে হয়। সিকিউতে তো লিখতে হবে এক নাম্বার ধাপ, ঠিক আছে। এক নাম্বার ধাপের এই সংজ্ঞাটা মুখস্থ করবা, সংযুক্তি। সংযুক্তি মানে কি? বা ভাইরাসটা ব্যাকটেরিয়ার দেহে সংযুক্ত হইতেছে, এটাকেই বলা হইতেছে সংযুক্তি, ঠিক আছে। দেখো, এই যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সিম্পল কথা, টি টু ব্যাকটেরিওফাস, ওই যে ভাইরাসটা, ঠিক আছে। আমরা যে এই যে গঠনটা পড়ছি না, এই যে এই যে গঠনটা পড়ছি, এটা কিন্তু টি টু ব্যাকটেরিওফাজের গঠন ছিল, মনে আছে? এই যে এটা কার গঠন ছিল? যেটা এটা কিন্তু টি টু ব্যাকটেরিওফাস ছিল। এখন ও ওই এই কাণ্ডগুলা ঘটাইতেছে, ঠিক আছে। লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র এই আমাদের টি টু ব্যাকটেরিয়াতেই হয়, সরি টি টু ভাইরাসেই হয়। আচ্ছা, এক নম্বরে আমাদের কি হইলো? সংযুক্তি। সংযুক্তিতে কি হয়? সংযুক্তিতে আমাদের টি টু ব্যাকটেরিওফাজ, সংযুক্তিতে হচ্ছে আমাদের সংযুক্তিতে আমাদের টি টু ব্যাকটেরিওফাজ আমাদের ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, ঠিক আছে। টি টু ব্যাকটেরিওফাজ আমাদের ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এটা হচ্ছে আমাদের এক নাম্বার ধাপ। দেন কি হয় এখানে আর কিছু, আম, আচ্ছা, কিসের সাহায্যে যুক্ত হয়? স্পর্শক তন্তুর সাহায্যে, ঠিক আছে। মানে ভাইরাসটা ব্যাকটেরিয়ার সাথে
কিসের মাধ্যমে যুক্ত হয়? স্পর্শক তন্তুর সাহায্যে। স্পর্শক তন্তুর সাহায্যে, এই যে স্পর্শক তন্তুর সাহায্যে ব্যাকটেরিয়াটা ভাইরাসের সাথে সরি ভাইরাসটা ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়। সো এটা 1 নাম্বার ছিল, সংযুক্ত বা আক্রমণ করা। সো 1 নাম্বার ধাপ এটাই, যে ভাইরাসটা জাস্ট প্রবেশ, ঠিক আমাদের ফাজ ডিএনএ অনুপ্রবেশ। 2 নাম্বার ধাপে আমাদের কি হচ্ছে দেখো তো। 2 নাম্বার ধাপে হচ্ছে 2 নাম্বার ধাপে এখান থেকে আমরা পড়বো। আচ্ছা দেখো, ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়ামের কোষের মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে দেয়। সো এই কথাটা জাস্ট ইম্পর্টেন্ট। আমি যতটুকু দেখাইলাম, ঠিক আছে, আমি যেটুক মার্ক করলাম জাস্ট ওই কথাটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে ফার্স্ট ডিএনএ ব্যাকটেরিয়ামের কোষ মেমব্রেন ভেদ করে সাইটোপ্লাজমে প্রবেশ করিয়ে দেয়। ঠিক আছে। সো এইখানে বলতো, এইখানে আমাদের কি করলো, এখানে কি এইখানে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া প্রবেশ করলো। ঠিক আছে। আর কিন্তু সরি, জাস্ট ভাইরাসে জাস্ট কি করবে, ভাইরাসে মিটিং চলতেছে তো ভাইয়া, সমস্যা নাই তো। না না, আমি যদি ওয়েট করি তাহলে হচ্ছে আমার আবার 10 মিনিট পরে ঢোকা লাগবে, বুঝছো? এখন ইন করে আবার নতুন লিঙ্ক দেওয়া লাগবে।